শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছি দীপ্তি চৌধুরী। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমছে। 4 মাস আগে 1 ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল $78, এখন তা হয়েছে $70। বাংলাদেশে জ্বালানি তেলের দাম না কমার কারণ হিসেবে টাকার অবমূল্যায়ন ও টাকার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধির কথা বলা হয়। কিন্তু 4 মাস আগের তুলনায় বাংলাদেশি ডলারের দাম কমেছে আর বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের মূল্য, কিন্তু আমাদের দেশের বাজারে তার খুব একটা প্রভাব পড়েনি। এক সময় নির্বাহী আদেশে জ্বালানি তেলের দাম বাড়তো কমতো, কখন বা কবে তা নির্ধারণ করা হবে তার কোনো ঠিক ঠিকানা ছিল না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত মোতাবেক গত মার্চ মাস থেকে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। এরপর শুরু হয় প্রতি মাসে নতুন করে দাম ঘোষণা। গত 31শে আগস্ট বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেয় এবং ওই দিন মধ্যরাত থেকে তা কার্যকর করে। জ্বালানি তেলের মূল্য কমানোর কারণ বর্ণনা করে অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কমে যাওয়ায় বাংলাদেশেও জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। তিনি আরও বলেন, গ্রাহক পর্যায়ে সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের লাভ কমিয়ে মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। জ্বালানি তেলের দামের সাথে অনেক কিছুর সম্পর্ক আছে। তেলের দাম বাড়লে বাড়ে পরিবহন ব্যয়, কৃষি ও শিল্প খাতে ব্যয় বাড়ে। জ্বালানি তেলের দাম বাড়ার সবচেয়ে বেশি প্রভাব পড়ে বিদ্যুৎ খাতে, আর বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে খরচ বেড়ে যায় গৃহে, অফিসে, কলকারখানায়, শিল্প প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, মোট কথা সবখানে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংস্কার। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সাবেক সচিব জনাব আনোয়ারুল ইসলাম শিকদার NDC, স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রিয় দর্শক জনাব সিদ্দিক জোবায়ের, তিনি জ্বালানি বিশেষজ্ঞ এবং প্রাক্তন সদস্য টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। জনাব সিদ্দিক জোবায়ের, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমেছে, বাংলাদেশে আসলে কেন তার সাথে তাল মিলিয়ে দাম কমছে না, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জ্বালানি তেলের মূল্য কিছুটা কমিয়েছে, কিন্তু বিদ্যুতের মূল্য এখনও কমেনি। কারণ বিদ্যুতের যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের যে পার্থক্য, সেটা এখনও বেশ অনেকটাই রয়ে গেছে। বেশি দামে কিনতে হচ্ছে এবং কম দামে বিক্রি করছে। ফলে আমরা যদি দেখি যে বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ, তাদের কিন্তু এখনও পর্যন্ত তারা ক্রয় মূল্যের সমপর্যায়ে যেতে পারেনি। ফলে তারা লোকসান দিচ্ছে এবং সেইভাবেই টিকে আছে। চেষ্টা হচ্ছে যে কিভাবে এই দুটোর মধ্যে সমন্বয় আনা যায় এবং সমন্বয় এনে সাধারণ জনগণের যে জীবনযাত্রা, সেটার মধ্যে একটা স্বাচ্ছন্দ্য নিয়ে আসা যায়। আশা করি যে বর্তমান সরকার সে বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছে এবং হয়তো অদূর ভবিষ্যতেই এর ফলাফল পাওয়া যাবে। নিশ্চয়ই। কিন্তু জ্বালানি তেলের সঙ্গে একেবারে জনসাধারণের যে সম্পর্কগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বিদ্যুৎ। জ্বালানির দাম কমলে আমরা দেখি বিদ্যুতের দাম কমে, না হলে বিদ্যুতের দাম বেড়ে যায়। আমি জনাব আনোয়ারুল ইসলাম শিকদার, আপনার কাছে এটা নিয়ে জানতে চাচ্ছি যে আমাদের বিদ্যুতের যে আমরা বলবো যে বিল এখন বেশি আসে, সেই জায়গায় এখন যে লোডশেডিং বেশি হয়, সেটার উপর কি জ্বালানির বেশি দামের কোনো প্রভাব রয়েছে? আর সেভাবে হয়তো সরাসরি ওই প্রভাবটা নেই। তবে জিনিসটা হচ্ছে কি, আপনার ধরুন আমাদের এই যে জ্বালানির যে ব্যয়টা, এই ব্যয়টা আমাদের উপরে তো বিদ্যুতের বিলটা ডিপেন্ড করবে, তাই না? তো আমাদের জ্বালানির যে ব্যয়টা, এটা কিন্তু আমরা আসলে সঠিকভাবে আমরা এখনও আইডেন্টিফাই করতে পারি না যে কোন সেক্টরটাকে আমরা প্রায়োরিটি দেব। আমরা এখন যে জ্বালানির উপর নির্ভর করি, বিশেষ করে গ্যাস, তারপরে কয়লা, এগুলোর উপরে, তো ফলে এগুলোর আমাদের কস্টটা একটু বেশি হয়ে যাচ্ছে। আমরা যদি বিকল্প চিন্তা করতাম, ধরুন রিনিউয়েবল এনার্জি বা যেটাকে আমরা বলি নবায়নযোগ্য জ্বালানি, অনেক ধরনের আছে, সেটা হয়তো আরও বিস্তারিত আলাপ করা যায়, তাহলে হয়তো আমাদের এই ব্যয়টা একটু কমে আসতো। ঠিক আছে। আর আমাদের কিছু আছে আপনার আরও কিছু সমস্যা আছে, যেগুলো অনেক প্ল্যান্ট বিদ্যুৎ যেগুলো আছে সেগুলো
অনেক পুরনো, সেগুলো এখন কাজ করছে না, কিছু কাজ করছে না। আবার অনেকগুলো হয়তো আমাদের যে এফিসিয়েন্সি মানে ক্যাপাসিটি আছে, কিন্তু আমাদের প্রোডাকশনটা জেনারেশনটা সেইভাবে হচ্ছে না, সে কারণেও আমাদের ওখানে একটু গ্যাপ রয়ে গেছে। এই জায়গায় একটু সিদ্দিক জোবায়ের আপনার কাছে জানতে চাই, এই যে বিদ্যুতের জায়গায় আমরা আমাদের অল্টারনেটিভ জায়গাগুলোতে অত বেশি জোর দিতে পারছি না, যদি জলবিদ্যুতের কথা বলতে পারি, সৌরবিদ্যুতের কথা বলতে পারি, যেটা আসলে আমাদের যে জ্বালানিগুলো রয়েছে, যদি তেলের কথা বলি, গ্যাসের কথা বলি, সেগুলোর উপর চাপ কমিয়ে আনতে পারে, সেই জায়গাগুলোতে আমাদের সীমাবদ্ধতা আসলে কোন জায়গায়? আপনি দেখেন আমাদের যে জ্বালানি ব্যবস্থাটা গড়ে উঠেছে গত আপনি 40 বছরের যদি ইতিহাস দেখেন, আমরা কিন্তু বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বিশেষ করে আমরা এককভাবে গ্যাসের উপরে নির্ভরশীল ছিলাম। 2010-এ এসে সরকার উপলব্ধি করলো যে কোনো একটা ফুয়েলের মধ্যে যদি সীমাবদ্ধ থাকি, যে প্রাথমিক জ্বালানির জন্য, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রাথমিক জ্বালানি হচ্ছে আমাদের হয় কনভেনশনাল এনার্জি, যে প্রথাগত যে সমস্ত জ্বালানি আছে, গ্যাস, কয়লা এবং লিকুইড ফুয়েল, আর হচ্ছে বর্তমানে এসছে নবায়নযোগ্য জ্বালানি। তাহলে 2010-এর আগ পর্যন্ত আমরা কিন্তু এককভাবে গ্যাসের উপরেই নির্ভরশীল ছিলাম। গ্যাস ব্যতীত আর লিকুইড ফুয়েল আর কয়লার খুব সামান্যই কন্ট্রিবিউশন ছিল। আজকে যদি আপনি দেখেন আমাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়েছে প্রায় 31,000 মেগাওয়াটের কাছাকাছি। তার মধ্যে এখনও 40% বিদ্যুৎ উৎপাদিত হয় গ্যাস থেকে, 20% উৎপাদিত হয় হচ্ছে কয়লা থেকে, আর 20% উৎপাদিত হয় হলো ফার্নেস অয়েল থেকে। রিনিউয়েবল এনার্জির কন্ট্রিবিউশন খুবই সামান্য, 5%-এরও কম, আর আমরা ক্রস বর্ডার ট্রেডের মাধ্যমে আনি 5%-এর মতো। এই হচ্ছে টোটাল ফুয়েল মিক্স ফর ইলেকট্রিসিটি সাপ্লাই। এখন আমাদের গ্যাসের যে সরবরাহ ব্যবস্থা দেখেন, আমরা আগে যখন 80%-এর উপর বিদ্যুৎ আমরা গ্যাস থেকে উৎপাদন করতাম, তখন পুরো আমাদের নিজস্ব গ্যাস ব্যবহার হতো এবং সেটার মূল্য আন্তর্জাতিক বাজারের উপরে ডিপেন্ডেন্ট ছিল না, আমাদের প্রোডাকশন যে কস্ট তার উপরে ভিত্তি করে নির্ধারিত হতো গ্যাসের মূল্য। ফলে আমাদের বিদ্যুতের ট্যারিফ যেটাকে বলি সেটাও খুব কম ছিল। ক্রমান্বয়ে আমরা নিজস্ব গ্যাসের প্রাপ্যতা কমে যাওয়ায় আমরা আমদানি নির্ভর গ্যাসের উপরে নির্ভরশীল হয়েছে, এলএনজি আমদানি করতে হচ্ছে। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ, এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। সেটা আমরা আমদানি করছি হচ্ছে আন্তর্জাতিক বাজার মূল্যে, এবং সেই বাজার মূল্যটা এত বেশি যে আমাদের এইখানে নিয়ে আসার পর ওইটা থেকে যে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে সেই বিদ্যুতের উৎপাদন মূল্য অনেক বেশি পড়ছে, কিন্তু সেইটা পুরোপুরি আমরা ক্রেতার উপরে এখনো পর্যন্ত দেওয়া সম্ভব হয় নাই, কারণ ক্রেতারও তো একটা সক্ষমতার বিষয়, তার মানে ভর্তুকি খাত তৈরি হচ্ছে। তাহলে যেটা আমার সহবক্তা বললেন যে আমরা যদি এমন একটা এনার্জি সোর্সে যেতে পারি যেটা আমদানি নির্ভর হবে না এবং যেটার জন্য আমাদের কোনো অতিরিক্ত মূল্য দিতে হবে না, সেটা হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। এখন আপনি প্রশ্ন করেছেন যে আমরা কেন জলবিদ্যুতের দিকে যাচ্ছি না। জলবিদ্যুতের আসলে আমাদের দেশে প্রসপেক্ট খুবই কম, কারণ এর জন্য যেই ধরনের জিওগ্রাফিক্যাল কন্ডিশন প্রয়োজন হয় সেই ধরনের জিওগ্রাফিক্যাল কন্ডিশন আমাদের নাই। তো যেই কারণে আমাদের জলবিদ্যুতের এখন 230 মেগাওয়াটের কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র আছে, সেটা চলছে, কিন্তু এর অতিরিক্ত খুব বড় ধরনের বিদ্যুৎ জলবিদ্যুৎ থেকে আনার সক্ষমতা এই মুহূর্তে মানে অবস্থা আমাদের নাই। তবে নবায়নযোগ্যের মধ্যে কোনগুলো সক্ষমতা? মূল উৎস হচ্ছে আমাদের সৌরবিদ্যুৎ আর হচ্ছে বায়ু বিদ্যুৎ। এখন যদি আমরা দেখি যে আমরা আসলে নবায়নযোগ্য জ্বালানি থেকে এই যে 30,000 বা 31,000 মেগাওয়াটের যে টোটাল আমার জেনারেশন ক্যাপাসিটি, তার মধ্যে আমার 1380 মেগাওয়াটের মতো আসে হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি থেকে। তার মধ্যে সিংহভাগ প্রায় 1000 মেগাওয়াটের উপরে আসে হচ্ছে সৌরবিদ্যুৎ থেকে।
বায়ু বিদ্যুৎ থেকে এখন আসে হলো প্রায় 63 মেগাওয়াটের মতো। কিন্তু নবায়নযোগ্য জ্বালানির যেই সোর্সগুলির কথা আমরা বলছি, অর্থাৎ সৌরবিদ্যুৎ এবং বায়ু বিদ্যুৎ, এগুলি আবার হচ্ছে ইন্টারমিটেন্ট ইন নেচার আমরা বলি, অর্থাৎ এটা কখনো বাড়ে কখনো কমে। জলবিদ্যুতের মতো, জলবিদ্যুৎ যেরকম বেজ লোড পাওয়ার স্টেশন হিসেবে ব্যবহার করা যায়, ওটা 24 ঘন্টা আমরা বিদ্যুৎ পাই। কিন্তু সৌরবিদ্যুৎ পাই হচ্ছে আমি যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ। ফলে এটা সীমাবদ্ধতা হচ্ছে আমি 24 আওয়ার্স পাই না, আমি পাই দিনের বেলায়। তাহলে এইটাকে যদি আমি সন্ধ্যায় ব্যবহার করতে যাই বা 24 আওয়ার্স ব্যবহার করতে চাই, তাহলে আমার কোনো না কোনো একটা স্টোরেজ তৈরি করতে হবে। সেটা ব্যাটারি স্টোরেজ হতে পারে, অন্যান্য অনেক টেকনোলজি আছে, হাইড্রো স্টোরেজ হতে পারে, নানান ধরনের স্টোরেজ হতে পারে। সেই অবস্থায় যেতে হলে আমাদের যেই প্রস্তুতি, একটা হচ্ছে পলিসি, আরেকটা হচ্ছে টেকনোলজি, আরেকটা হচ্ছে সক্ষমতা বৃদ্ধি অর্থাৎ ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, সেই লক্ষ্যে সরকারের বেশি জোর দেওয়া উচিত আমি মনে করি এই মুহূর্তে। এই পলিসির জায়গাটাতে আমি আনোয়ারুল ইসলাম শিকদার আপনার কাছে আসতে চাই। ধারণা করা হয় যে বিদ্যুৎ খাতে যে বিশৃঙ্খলা বা ক্ষতি রয়েছে সেটার জন্য দুর্নীতি বা কোনো ব্যক্তি যতটা না দায়ী তার সমপরিমাণ দায়ী হয়তো বিভিন্ন নীতি যেটা বিদ্যুৎ খাতের জন্য তৈরি করা হয়েছে। এই ব্যাপারে আপনার কি মতামত? ধন্যবাদ। আসলে আমি একটু আগের ইয়েটা জাস্ট একটু আমি অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের নবায়নযোগ্য জ্বালানি আমাদের যে সীমাবদ্ধতা, ওটা আরেকটা আমার কাছে মনে হয় যেন সোলারের জন্য আমাদের যে স্পেস মানে স্থান দরকার, সেটা আমাদের একটা মানে খুব ঘন বসতিপূর্ণ এলাকা আমাদের বাংলাদেশ, এবং আমরা কৃষি নির্ভর। কৃষি জমিকে আমরা বিঘ্ন ঘটিয়ে আমরা কিন্তু সোলার আমরা করতে যাওয়া ঠিক হবে না। ফলে আমাদের এখানে একটা সীমাবদ্ধতা আছে যে আমরা যথেষ্ট জায়গা, আমাদের ওপেন স্পেস নাই সোলারের জন্য। তো আমরা বিকল্প হিসেবে অনেক কিছু করতে পারি। আমরা হয়তো ভাসমান ফ্লোটিং পানির উপরে করতে পারি। আমরা যত ভবন আছে, শিল্প কারখানা থেকে শুরু করে আমাদের যত মানে আবাসিক ভবন আছে তার ছাদে করতে পারি, ইন্ডাস্ট্রি সব কিছু ছাদে করতে পারি। ইভেন আমরা আরও অনেক কিছু আমাদের যে শ্রেডা অনেক চেষ্টা করছে, আমরা হয়তো মানে বিভিন্নভাবে আপনার ধরুন চার্জিং স্টেশনগুলো, তারপর সোলার বোট, এই জন্য অনেক কিছু আছে। তো যাই হোক, সেইগুলো আমরা বিকল্প আছে, আমরা সেভাবে চেষ্টা করতে পারি। আর এখন যে প্রশ্নটা আপনি করলেন যে আমাদের নীতি বিষয়গুলো মানে পলিসি সংস্কার দরকার, হ্যাঁ সংস্কার, আমি মনে করি এটা আমার ব্যক্তিগত ধারণা যে 2010 সালে যে আইনটা করা হয়েছিল, মানে বিশেষ, অনেকে দায়মুক্তি আইন বলে, বিশেষ আইন যেটা, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা বোধহয় খুব জরুরি ছিল, সেই জন্যই করা হয়েছে, প্রয়োজন ছিল ওই সময়টায়। কিন্তু এটা আজকে 16 বছরের জন্য সে আইনটা বোধহয় না রাখলেও চলতো। সেটা জরুরি প্রয়োজনটা মিটে গেলে এটাকে বাতিল করা যেত, কিন্তু আজ 16 বছর ধরে সেই আইনটা কিন্তু চালু আছে। আরেকটা বিষয় আমার কাছে মনে হয় যে আমাদের যে পিপিএ পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট আছে, সেখানে আপনার 14টা ইয়ে আছে, মানে ক্রয় করার 14টা পদ্ধতি আছে। তার একটা দুটো পদ্ধতিতে কিন্তু আমরা জরুরি ক্ষেত্রে আমরা ক্রয় করতে পারি, অনেক ফর্মালিটিস কম করে, অনেক পদ্ধতিগত অনেক কিছু কমিয়ে আমরা খুব জরুরি ভিত্তিতে আমরা অনেক কিছু সরকার ক্রয় করতে পারে। সেখানেও একটা স্কোপ ছিল বা আছে এখনও। তো আমি মনে করি যে এখানে ওই আইনটা নিয়ে আমি শুনেছি যে এটা সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকার খুব রাইটলি এটা অ্যাড্রেস করছেন। এটাকে কিভাবে, আইনটাকে কি বাতিল করবে না কিভাবে মানে চেঞ্জ করবে, সেটা কাজ করা হচ্ছে আমি শুনেছি। এটা একটা ভালো একটা পদক্ষেপ। আরেকটি হচ্ছে যে আপনার ওই কুইক রেন্টাল যে ইয়েটা আছে, সেটা আমার মনে হয় যে এখন এটা রিভিউ করা দরকার, যেটা বাতিল করা বা অন্তত যে শর্তগুলো আছে, শর্তগুলো আরেকটু রিভিউ করা দরকার আছে। যেমন ধরুন আপনার ক্যাপাসিটি চার্জ দিতে হবে বন্ধ থাকলেও, সেই শর্তটা একটু রিভিউ করা দরকার। যেমন ধরুন ডলারে পেমেন্ট করতে হবে, কারণ ডলারের দাম বেড়ে যাচ্ছে, তাহলে সরকারের মানে খরচটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো সেগুলো রিভিউ করার মনে হয় প্রয়োজন আছে।
সেই জায়গায় এই কথাগুলো কিন্তু ইতিমধ্যে ওঠা শুরু করেছে যে নীতিগতভাবে আইনের সংস্কার দরকার কিনা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে তারা বিদ্যুৎ জ্বালানির ক্ষেত্রে বিভিন্ন প্রকার সংস্কারের কথা বলেছেন। তার মধ্যে রয়েছে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি, বিশেষ আইন 2010 অনতিবিলম্বে বাতিল করা, বেশ কিছু প্রতিষ্ঠানের সংস্কার। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ স্প্রেডা, বাংলাদেশ এনজি রেগুলেটরি কমিশন বিইআরসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নবায়ন না করা এবং 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ ক্ষমতা সম্পন্ন লক্ষ্যমাত্রা সংশোধন করে 35,000 মেগাওয়াট করা এবং নবায়নযোগ্য জ্বালানি থেকে 40% অর্থাৎ 14,000 মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা। এই যে সিপিডির প্রস্তাব, সেগুলো নিয়ে আপনার মতামত কি জনাব সিদ্দিক জোবায়ের? আমার জানার মধ্যে সেগুলি নিয়ে বিদ্যুৎ বিভাগ ইতিমধ্যে কাজ শুরু করেছে। যেমন বিশেষ আইন স্থগিত করা হয়েছে, এখন আর বিশেষ আইনে কোনো কার্যক্রম গ্রহণ করা হচ্ছে না। এর পরিবর্তে আমাদের যে পিপিএ এবং পিপিআর এর যে প্রভিশন আছে তার ভিত্তিতে কিভাবে বিদ্যুৎ ক্রয় করা যায় সে বিষয়ে কাজ চলছে। আশা করা যায় অচিরে এই বিষয়ে আমরা ফলাফল দেখতে পারবো। 1, 2 নম্বর হচ্ছে যে আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে নীতিগত যেই পরিবর্তনের মাধ্যমে আমরা কি আসলে অ্যাচিভ করতে চাই, আমরা অর্জনটা কি করতে চাই। আমার মনে হয় যে এখন সরকারের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে বিদ্যুৎ খাতে যেই অবস্থাটা এখন বিরাজ করছে সেটাকে পুরোটাকেই রিভিউ করে আমাদের যেই লক্ষ্যমাত্রা বিদ্যুতের যেটা ছিল আগে 2050 সাল পর্যন্ত আমাদের যে সমন্বিত বিদ্যুৎ ও জ্বালানি রোডম্যাপ যেটা করা হয়েছে সেটাকে 2030-35-এর মধ্যে সীমাবদ্ধ রেখে একটা নতুনভাবে প্ল্যান করা দরকার। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্ল্যান করা দরকার যে আমরা সরকারের পিপিএ এবং পিপিআর এর আওতায় আমাদের আসলে কতখানি বিদ্যুৎ আমার ভবিষ্যতে আনতে হবে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ। প্রাথমিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাটা নিশ্চিত করা বেশি প্রয়োজন নাকি নতুন বিদ্যুৎ কেন্দ্র করা প্রয়োজন? কারণ যদি 31,000 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র অলরেডি দেশে থেকে থাকে, আমাদের এই বছরে 30শে এপ্রিলে সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা তৈরি হয়েছিল 16,500 মেগাওয়াট। তাহলে 16,500 মেগাওয়াটের চাহিদার বিপরীতে আমি 30,000 মেগাওয়াটের বা আমি যদি ক্যাপটিভ বাদ দিই 3,000 মেগাওয়াট, তাহলে 27,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষম জেনারেশন স্টেশন থাকা সত্ত্বেও আমার কি নতুন কোনো স্টেশন নেওয়ার দরকার আছে? যদি দরকার না থাকে তাহলে আমরা সেদিকে না যেয়ে আমরা প্রাথমিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাটাকে আরও কীভাবে টেকসই করা যায়, দুইভাবে করা যেতে পারে। একটা হচ্ছে যে আমাদের নিজস্ব যেই গ্যাসের যে অনুসন্ধান যেটা বহু বছর করা হয় নাই, সেটাকে আরও জোরদার করে নিজস্ব গ্যাসের প্রাপ্যতা বৃদ্ধি করা। দুই নাম্বার হচ্ছে যেটা আমরা আলোচনা করছিলাম, নবায়নযোগ্য জ্বালানির সরবরাহ ব্যবস্থাটাকে আরও কীভাবে টেকসই করা যায় সেটার প্রতি গুরুত্ব দেয়া। 3 নাম্বার হচ্ছে যে আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি ব্যবহারের যেই পদ্ধতি সেটাকে আরও সাশ্রয়ী পদ্ধতি, সেটা টেকনোলজির মাধ্যমে এবং ব্যবস্থাপনার মাধ্যমে করে আমার বিদ্যুৎ এবং জ্বালানির চাহিদাটাকে সীমিত করে নিয়ে আসা। যদি আমরা এই 3টা ব্যবস্থাকেই সমন্বিতভাবে করতে পারি তাহলে পরে আমাদের এই টেকসই জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত হবে। আর যদি আমি সরবরাহ ব্যবস্থাকে ঠিক না করে কেবলমাত্র জেনারেশনের করি, স্টেশন বৃদ্ধি করি, তাতে সমস্যার কোনো সমাধান হবে বলে আমি মনে করি না। অনেক ধন্যবাদ। আজকের আয়োজনের শেষ প্রশ্নটি হয়তো আনোয়ারুল ইসলাম শিকদার আপনার কাছে করতে চাই। অনেকগুলো কথা জনাব সিদ্দিক জোবায়ের উঠিয়ে আনলেন, অনেকগুলো পয়েন্টের কথা, এবং পুরো আলোচনায় আসলে আমাদের পলিসির পরিবর্তন থেকে শুরু করে আমাদের প্রযুক্তি অ্যাডাপ্টেশন এবং আমাদের যে দুর্নীতি কমানো, এই সব কিছু উঠে আসলো। আপনার কি মনে হয় যে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে যদি আমরা সংস্কার করতে চাই আমাদের ইমিডিয়েট আসলে কোন স্টেপগুলো নেওয়া দরকার? ইতিমধ্যে জনাব সিদ্দিক জোবায়ের অনেকগুলো কথা বলেছেন। তারপরেও আমি যেটা বলবো যে অবশ্যই আমাদের
নবায়নযোগ্য জ্বালানিটার দিকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানিটাকে মানে প্রমোট করার জন্য যে সংস্থাগুলো আছে বিদ্যুৎ বিভাগ বা তার সাথে SREDA একটা সংস্থা আছে, SREDAর আমার মনে হয় যে ক্যাপাসিটি আরও বাড়ানো দরকার আছে এবং SREDA একটি নতুন প্রতিষ্ঠান 2015 সালে হয়েছে। দেখুন স্বাধীনতা 14 সালে হয়েছে, স্বাধীনতার প্রায় 43-44 বছর পরে আমাদের SREDA হয়েছে। এই SREDA কিন্তু সারা বিশ্বে মানে প্রতিটা দেশে অনেক আগে থেকে কাজ করছে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে অনেক আগেই কাজ করছে। সো আমরা অনেক বিলম্বে শুরু করছি, বাট দ্যাটস ফাইন। কিন্তু এই SREDAকে শুধু একটি প্রতিষ্ঠান না, এটাকে অনেক ক্যাপাবিলিটি ডেভেলপ করে এবং কিছু নীতিগত আইনগত অনেক সাপোর্ট SREDAকে দেওয়া দরকার আমি মনে করি। তাহলে আমাদের রিনিউয়েবল এনার্জি সেক্টরটা আরও এগিয়ে আসবে। জনাব সিদ্দিক জোবায়ের যে কথাটা বলছেন যে এনার্জি সেভিংস মানে এফিসিয়েন্সি যে প্রশ্নটা, এটাকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ আমরা যত বিদ্যুৎ ব্যবহার করি তার একটা মানে শুধু যে কেবল খরচ হচ্ছে তা না, তার একটা পরিবেশের কিন্তু সেটার একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঠিক আছে, আমরা কয়লাভিত্তিক গ্যাস বাধ্য হয়ে আমরা করছি, কয়লাভিত্তিক বিদ্যুৎ বাধ্য হয়েই করছি, কিন্তু এটা একটা পরিবেশে বিরূপ প্রভাব আছে কম বেশি। সো এই জিনিস, সেই জন্য আমাদেরকে যেটা আমি বলতে চাচ্ছি যে এনার্জি এফিসিয়েন্সি যেটা উনি বললেন, এটাকে আরও গুরুত্ব দিতে হবে। এটা আমরা দুভাবেই করতে পারি। একটা বিদ্যুৎ কম খরচ করে আমি হয়তো আমার এসিটা 4 ঘন্টা না চালিয়ে 3 ঘন্টা চালালাম। আরেকটা যেটা উনি খুব সুন্দরভাবে বলেছেন যে এফিসিয়েন্সি, যে আমি যে মানে যেটা কিনলাম আমার যে এসিটা, এটাকে ইনভার্টেড মেশিন কিনা নাকি সেইটা, এবং সেই জন্য অনেকগুলো প্রসেস আছে যেটা SREDA কাজ করছে আমরা যতটুকু জানি। সো এই জিনিসগুলো যে আপনার লেবেলিং করা, তারপরে টেস্টিং করা, এনার্জি অডিটর নিয়োগ করা, সো দ্যাট ওখানে অনেক কাজ করার আছে, সেগুলোকে আমাদের আরও গুরুত্ব দিতে হবে। এটা আমাদের বর্তমান আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার এটার দিকে আরও গুরুত্ব দেবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তার মানে একেবারে নাগরিক পর্যায় থেকে শুরু করে সরকারি পর্যায় পর্যন্ত আমাদের সব জায়গায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যদি আমরা সংস্কার আনতে চাই। অনেক কৃতজ্ঞতা আজকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা যারা সঙ্গে ছিলেন। আমরা চাই যে নাগরিক হিসেবে আমরা স্বল্প মূল্যে জ্বালানি এবং বিদ্যুৎ সেবা পাবো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা, এবং তার জন্য দরকার সংস্কার, আর সংস্কারের সময় এখনই সবচেয়ে সুন্দর সময়। সেই সংস্কারের প্রত্যাশা রেখে আজকে শেষ করছে আয়োজন। নিশ্চয়ই আবার দেখা হবে।